থেকে তারা যদি রাজনীতি করতে চায় তাদের জন্য আপনি স্পেসটা রাখতে হবে। সেটা বিএনপিতে হতে পারে, এনসিপিতে হতে পারে, জামায়াতে হতে পারে, তার পছন্দ মতো সে করবে। কিন্তু যে মানুষটা পলিটিক্যালি মোটিভেটেড সেই মানুষটাকে যদি ওই স্পেসটা না দেওয়া হয় তাহলে তারা কিন্তু ঘুরে ফিরে ওই আওয়ামী লীগের সাথে কানেক্টেড হওয়ার চেষ্টা করবে এবং ধীরে ধীরে সংগঠিত হওয়ার চেষ্টা করবে। তো এই জায়গা থেকে আমরা এই কথাটা বলেছি, যারা নিরপরাধ ছিল তারা যদি চায় যে কোনো দলের সাথে রাজনীতি করতে চায়, ইভেন এনসিপির সাথে, আমাদের এই দরজাটা তাদের জন্য খোলা থাকবে। কিন্তু যদি এই জুলাই বিরোধী তাদের অবস্থান পাওয়া যায়, বিগত 15-16 বছরে মানুষের উপর নির্যাতন, নিপীড়ন, গুম, খুন, হত্যাকাণ্ডের সাথে সংশ্লিষ্টতা পাওয়া যায়, স্থানীয় পর্যায়ে তার ওই নেতিবাচক ইমেজ থাকে এবং মানুষ তাকে ক্ষমতার অপব্যবহারকারী হিসেবে চেনে, স্বৈরাচারের ওই ধরনের দোসর হিসেবে যারা মানুষের উপর জুলুম করেছে ওই হিসেবে চেনে, তখন তো তাদের জায়গা আমাদের এখানে হবেই না, বরং তখন তাদের আইনগত প্রক্রিয়া বিচারের মুখোমুখি হওয়া উচিত। কিছুদিন আগে শেখ হাসিনা বলেছেন যে উনি দেশে ফিরবেন এবং এই বছরই ফিরবেন। এই যে বারবার এই আগমনী বার্তাটা দিচ্ছেন, এটা আসলে কিভাবে নিচ্ছেন আপনি? এটা আসলে নিচ্ছি এই আগমনী বার্তার মধ্য দিয়ে, এবং প্রত্যেকবার যখন উনি টেলিগ্রাম কলে কথা বলেন তখনই এই কথা বলতে থাকেন। এটা হচ্ছে ওই ব্যাপারটা এরকম হয় না, কেউ যদি হচ্ছে চুরি করে আর কি, তখন সে এটা বারবার বলে যে আমি চুরি করি নাই, আমি চুরি করি নাই, মানে এরকম বলে এই ভিতরে যে তার মনের যে নিজে তো আর নিজেকে ফাঁকি দেওয়া যায় না, তো এটা বলার মধ্য দিয়ে সে নিজেকে নিরপরাধ প্রমাণ করতে চায়, কিন্তু সে যেটার সাথে সম্পৃক্ত এটা তার চোখে মুখে আচার আচরণে বোঝা যায়। শেখ হাসিনার ব্যাপারটা হয়ে গেছে এরকম। শেখ হাসিনা নিজেও জানে যে একটা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যার পতন হয়েছে, একটা স্বৈরাচার হিসেবে, গণহত্যার নির্দেশদাতা হিসেবে যার ফাঁসি হয়ে গিয়েছে, রায় হয়েছে, সে যে আর ফিরে আসতে পারবে না এই দেশে কোনোদিন, সেটা সে নিজেও জানে, এবং আসলে যে তাকে জেল থেকে ফাঁসির মঞ্চে যেতে হবে সেটাও সে জানে। কিন্তু এটা সে বারবার এই কারণেই বলছে, কারণটা হলো এর মধ্য দিয়ে সে ওই তার যে কিছু নেতাকর্মী যাদের সাথে এখনো সে কানেক্টেড থাকে তাদেরকে আশ্বস্ত করতে চায় আর কি, কিন্তু তার নেতাকর্মীরাও জানে যে এটা আসলে কোনোদিন সম্ভব নয়। তো ওই যে ইনসিকিউরিটি থেকে শেখ হাসিনা এটা বলছে, এটা আসলে কোনো বাস্তবতা নেই, এটা সম্ভবও না, আসলে পৃথিবীর ইতিহাসে কোনোদিন হয়নি যে কোনো স্বৈরাচারের পতন হয়েছে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে, মানে এর চেয়ে লজ্জার আর কি হইতে পারে যে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে। সো আমরা এটা আমাদের জায়গা থেকে এটা মনে করি, এটাই রিয়েলিটি, আসলে এই বাস্তবতা মেনে নিতে হবে যে শেখ হাসিনার এই বাংলাদেশে ফিরে আসার সুযোগ নেই, আসলে জেল থেকে ফাঁসির মঞ্চে যেতে হবে। এবং গতকালকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এই কথা বলেছেন যে আওয়ামী লীগের গোড়া, এবং আমার পার্টির আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম বলেছেন যে আওয়ামী লীগের রাজনৈতিক দল হিসেবে এটা বাংলাদেশের রাজনৈতিক দলই না, এটা যদি বাংলাদেশের রাজনৈতিক দল হতো তাহলে শেখ হাসিনার মানে বা আওয়ামী লীগের শেষ ঠিকানা তো বাংলাদেশ হতো, কিন্তু তাদের শেষ ঠিকানা হয়েছে গিয়ে দিল্লিতে। সেখানে তারা গণহত্যা করার পর ওইখানে গিয়ে আশ্রয় পেয়েছে, তার মানে কি এই দলের গোড়াটা কোথায়? দিল্লিতে। তাহলে বাংলাদেশের মানুষ দিল্লিতে গোড়া থাকা একটা রাজনৈতিক দলের রাজনীতি তো করতে পারে না, বাংলাদেশটাকে তো সেই দলের হাতে তুলে দিতে পারে না। এবং বাংলাদেশের মানুষ এই জায়গায় যথেষ্ট সচেতন যে পৃথিবীর কোনো দেশের আধিপত্যবাদ কিংবা কোনো দেশের পেলে পুষে বড় করা রাজনৈতিক দলকে বাংলাদেশের মানুষ আর কোনোদিন সুযোগ দিবে না। সো আমরা এটা মনে করি, যেটা গতকাল সালাউদ্দিন আহমেদ বলেছেন, আমরা এটাতে শতভাগ একাত্মতা প্রকাশ করি যে যার জন্ম যেখানে হয়েছিল দিল্লিতে, তার সেখানে দাফন হয়ে গিয়েছে, আর ফিরে আসার কোনো প্রশ্ন নেই, সুযোগও নেই। কিন্তু একটা বিষয় যদি বলি আমি এক কথায়, যে শেখ হাসিনার যে ইগো, একটা পরিবার, একটা দেশ ধ্বংস করার জন্য কিন্তু এটাই যথেষ্ট ছিল। ওনার ইগোর জন্য আজকে এই অবস্থা, এবং এই যে বারবার উনি বলছেন ফিরে আসবেন ফিরে আসবেন, বিষয়টা কিন্তু এরকম, এই যে গুম খুন হত্যা মানে গণতন্ত্রের যে কবর দেয়াটা বা দেশের টাকাটা পাচার করা, কোটি কোটি টাকা পাচার হলো, এবং সেই টাকাতেই সে বিদেশে বসে বার্তা দিচ্ছে দেশে বারবার দেশে ফিরে আসবে। অথচ ভিন্নভাবে যদি দেখি এই জন্য বিপদে পড়তেছে আওয়ামী লীগের যে সাধারণ কর্মী যারা ছিল, তারা কিন্তু বারবার বিপদে পড়তেছে। এবং আমরা যদি অন্য একটু ভাবে দেখি ব্যাপারটাকে, যে সে বার্তা দিচ্ছে, আর এখান থেকে মাঝে মাঝে আমরা আওয়ামী লীগের বেশ কিছু ছোট ছোট ঝটিকা মিছিল দেখি যে নেত্রী ফিরে আসবে এর জন্য তারা মিছিল করছেন। না, এটা আওয়ামী লীগের ঝটিকা মিছিল না, এটা হলো মানে ওই ধরেন তারা তো হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে, সেখান থেকে কিছু টাকা পাঠায়, কিছু মানুষকে ভাড়া নেয়, এইভাবে ধরেন এমন অনেক শ্রমিক আছে না যারা প্রতিদিন 500 টাকা 1000 টাকার বিনিময়ে মজুরি দেয়, তো তাদেরকে ওই দিনের পারিশ্রমিকটা দেওয়া হয় 500 টাকা 1000 টাকা দিয়ে, ধরেন ওইরকম মানে ভাড়া করা হয় যে আজকে 50 জন, কালকে 100 জন, 200 জন, এরকম করে সারাদিনের মজুরিটা দেওয়া হয়। যাদেরকে আটক করা হয়েছে তাদের বেশ কয়েকজনের সাথে যখন প্রশাসন থেকে কথা বলেছে, এইভাবে তারা বলেছে যে ধরেন সে সারাদিন রিক্সা চালায় 1000 টাকা ইনকাম করে, এখন সেখানে ধরেন 5 মিনিটের জন্য একটা মিছিল করবে, একটা ছবি তুলবে, ভিডিও করবে, ব্যানারটা সামনে নিবে, ওইটা আওয়ামী লীগের ওই
লোককে পাঠাবে, দায়িত্বশীলকে, সেইটা পোস্ট দিবে, এর মধ্যে দিয়ে সে 1000 টাকা পেয়ে যায়। তো 5-10 মিনিটে যদি পাওয়া যায় তাহলে তো তারা এটা একটু রিস্ক নিয়ে লাভবান করে। হচ্ছে। আবার এমনও নাকি তারা প্রজেক্ট হাতে নিয়েছে, যদি এরকম কাউকে গ্রেফতার করে ফেলে তাদের তাড়াতাড়ি জামিনের ব্যবস্থা করে দিবে 15 দিন 1 মাসের মধ্যে। এখন এই নিরীহ মানুষগুলো তো তারা ওইভাবে অপরাধী না, তো তাদের জামিনটা আর কি হয়ে যায়, দেখা যায় অনেক ক্ষেত্রেই আর কি। তো এই কাজগুলো করছে। কিন্তু আওয়ামী লীগের যারা অ্যাকচুয়াল নেতাকর্মী ছিল, যারা অপরাধী, তারা তো নাই। আর কিছু যারা ভোটার সমর্থক, স্থানীয় পর্যায়ে নিরপরাধ মানুষ ছিল, তারা এই আওয়ামী লীগকে আর বিশ্বাস করে না। কারণ তারা তো স্বচ্ছ রাজনীতি করতে চায়, করতে চেয়েছিল, করেছিল। কিন্তু এই যে শেখ হাসিনা এবং তার আশেপাশে একটা সুবিধাভোগী গোষ্ঠী, যারা লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাট করলো, দুর্নীতি করলো, অর্থ পাচার করলো, ঋণ খেলাপি হলো, এদের কারণে কিন্তু ওই মানুষগুলোকে সারা জীবনের জন্য একটা হেনস্থার মধ্যে দিয়ে যেতে হবে, মাথা নিচু করে চলতে হবে। তারা এখন পরাজিত শক্তি, তারা স্বৈরাচার, এবং তাদের পতন হয়েছে। এর চেয়ে তো লজ্জার কিছু হতে পারে না। তাহলে ওই মানুষগুলোর কিন্তু এখন আর বিশ্বাস নেই, আস্থাও নেই। তারা এখন তাদের মতো করে লাইফ লিড করে, পারিবারিক ভাবে, ব্যক্তিগত ভাবে। ওই টেলিগ্রাম কলে কি হলো, কি মেসেজ দিল, এগুলো তারা ভুলেও দেখেও না, তাকায়ও না। এবং আমি শুধু আপনাকে এইটুকু বলতে পারি যে এটা তো তাদেরই বেশ কিছু বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বলেছিল আর কি, যে বিদেশে থেকে মানে ওই বাংলাদেশে আন্দোলন পরিচালনা এটা আসলে কোনোদিন সম্ভব না। তো সাহস থাকলে শেখ হাসিনা ফিরে আসুক, এতই যদি বলতেছে ফিরে আসুক, আমরাও দেখি শেখ হাসিনা কিভাবে বাংলাদেশে রাজনীতি করে। এই জন্যই কি বলেছেন যে কথাটা বললেন যে শেখ হাসিনা বাংলাদেশে কিভাবে রাজনীতি করে, এর প্রেক্ষিতে আপনি আওয়ামী লীগের যারা রাজনীতি করতো এই ব্যক্তিগুলোর কথা যদি বলি, আপনি বলেছেন, আমি প্রশ্নটা আবারও যাই, যে আওয়ামী লীগ যারা করতেন তারা এনসিপি থেকে মনোনয়ন পেতে পারে। না, আমি আবার এই শব্দটা টার্গেট একটু করে কি কারেক্ট করি। বলেছেন? সেটা হচ্ছে আওয়ামী লীগের যারা করতে, এরকম না, শব্দটা লাইনটা ছিল এরকম যে আওয়ামী লীগের যারা নিরপরাধ ছিল, যারা গণহত্যার সাথে জড়িত ছিল না, যারা জুলাই অভ্যুত্থান বিরোধী ছিল না, এই যে অংশটা, তারা যদি চায় এনসিপি সহ অন্যান্য যে কোনো রাজনৈতিক দলে রাজনীতি করতে, তাহলে ওই নিরপরাধ মানুষদের এই রাজনীতি করার অধিকারটা থাকা উচিত এবং তাদেরকে অ্যাকোমোডেট করা উচিত। অন্যথায় যে এটাতে আগ্রহী, তাকে যদি আপনি কোথাও স্পেস না দেন, সে তো আগের জায়গায় ফিরে যাবে। আওয়ামী লীগের প্রতি বিএনপির মনোভাবটাকে কিভাবে দেখছেন? যেহেতু গতকাল অলরেডি স্বরাষ্ট্রমন্ত্রী বলে দিয়েছেন যে এই দেশে আর আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ নেই এবং দিল্লিতে দাফন হয়ে গেছে। গতকালকে স্বরাষ্ট্রমন্ত্রী যে স্টেটমেন্ট দিয়েছেন, এটাকে আমরা পজিটিভ ভাবে দেখি এবং এটার জন্য তাকে ধন্যবাদও জানাই। কিন্তু কথার সাথে আসলে কাজের মিল থাকতে হবে। যদি আমরা মাঠ পর্যায়ে এটার বাস্তবতা দেখি, যদি আমরা দেখি যারা প্রত্যেকটা জেলা, উপজেলা, ইউনিয়নে কিংবা সেন্ট্রালি আওয়ামী লীগের 2, 4, 5, 10, 20 জন এরকম ছিল যারা কালপ্রিট, যারা আওয়ামী লীগকে যারা আওয়ামী লীগ বানিয়েছে, যারা ওই বিএনপিরই অসংখ্য নেতা কর্মীকে জুলুম করেছে, মিথ্যা মামলা দিয়েছে, হয়রানি করেছে, ঘরে বাড়িতে থাকতে দেয় নাই। জামায়াতের তো করেছেই, অন্যান্য যে কোনো রাজনৈতিক দলের তো করেছে, বিএনপি কিন্তু সবচেয়ে বড় ভুক্তভোগী। এখন তারা যদি তাদের নিকট অতীত ভুলে যায় যে তাদের উপরে কিভাবে নির্যাতন হয়েছে, কিভাবে বেগম খালেদা জিয়ার মতো একজন নেত্রীকে মিথ্যা মামলা দিয়ে জেলের ঘানি টানতে হয়েছে, তাকে সেখানে পয়জনিং করা হয়েছে, তাকে এক প্রকার হত্যাই করা হয়েছে। আমরা শেষ দিকে যখন তাকে দেখলাম যে তার হাতগুলো কিভাবে প্যারালাইজড হয়ে গিয়েছিল, এটা তো কোনো স্বাভাবিক মৃত্যু হতে পারে না আসলে। তাহলে যেই আওয়ামী লীগ এই কাজগুলো বিএনপির সাথে করেছে, সেই বিএনপি যদি এটা ভুলে যায় এবং স্বৈরাচারদেরকে ওই স্পেসটা দেয়, তাহলে তো আমি এটা নিশ্চিত এবং নির্দ্বিধায় আজকে বলি যে 10 বছর পরে হোক, 20 বছর পরে হোক, ওই আওয়ামী লীগের দ্বারাই বিএনপির শেষ হবে। এটা হচ্ছে বাস্তবতা, যদি তারা এই সুযোগটা দেয়। তো আমরা চাই যে তারা যেন স্পেসটা না দেয়, তারা যেন যারা অপরাধী ছিল তাদের বিরুদ্ধে ওই ব্যবস্থাটা নেয়। এবং গতকালকে যেটা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী, যে দল হিসেবে আওয়ামী লীগের বিচারের সুযোগ রয়েছে, সেই বিচারটা করা হবে। আওয়ামী লীগের রাজনৈতিক ভাবে পতন হয়েছে, আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে কোনোদিন সম্ভব না, এবং স্পষ্ট করে বলেছেন যে আওয়ামী লীগের যে ভারতে যেখানে তাদের, দিল্লিতে তাদের অ্যাকচুয়ালি জন্ম, সেখানে তাদের দাফন হয়ে গিয়েছে। সো আমরা চাই যে এই যে লাইন, এই লাইনে বিএনপি থাকুক, এবং এই ক্ষেত্রে আমাদের সবার, যারা আমরা অভ্যুত্থানে একসাথে ছিলাম, আমাদের সবার সমর্থন থাকবে। নির্বাচনের পরে বিএনপি সরকারের ক্ষমতা গ্রহণের 5 মাস শেষ হয়ে গেল। এই 5 মাসে আপনি প্রধানমন্ত্রী তারেক রহমানের ভূমিকাটাকে কিভাবে মূল্যায়ন করবেন? ব্যক্তিগতভাবে ওনার যে ধরেন চলাফেরা, কথাবার্তা, কিংবা হচ্ছে আচার আচরণ, এটাকে আমরা পজিটিভ ভাবেই দেখি। এবং উনি একটা খুবই সিগনিফিকেন্ট একটা এক্সাম্পল ক্রিয়েট করেছেন নির্বাচনের ঠিক পর পর। উনি অন্যান্য যে রাজনৈতিক দলগুলো ছিল, জামায়াত ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, তাদের শীর্ষ নেতৃত্বের বাসায় তিনি নিজে গিয়েছেন। এটা তো অনেক বড় সৌজন্যতা বাংলাদেশের রাজনীতিতে। সো আমরা এটাকেও পজিটিভ ভাবে দেখি। কিন্তু আমাদের আসলে দ্বিমতটা কোথায়? ধরেন উনি ব্যক্তি হিসাবে বিএনপির পোস্টার বয়, মানে যেহেতু উনি মানে মেইন,
হ্যাঁ, তো এখন তাকে আমি সবকিছু থেকে মানে সেফ রাখলাম, কিন্তু অন্যান্য অনেকে আবার তাদের জায়গা থেকে যা করার তাই করলো, তখন কিন্তু আমি তাকে দায় মুক্তি দিব না। মানে শেখ হাসিনার সময় যেটা ছিল সবাই খারাপ শেখ হাসিনা ভালো, এই সুযোগ আর কাউকে দেওয়া হবে না। কারণ একজন প্রধানমন্ত্রীর কিংবা তার দলীয় প্রধানের ইশারা ছাড়া, কিংবা তিনি যদি ইশারা নাও দেন, প্রশ্রয় ছাড়া কেউ ওই একই ধরনের ওই চাঁদাবাজি, দখলদারিত্ব, ক্ষমতার অপব্যবহার, অর্থ পাচার, এগুলোর পুনরাবৃত্তি কিন্তু করতে পারে না। এই যে স্বজন প্রীতিগুলো যেগুলো আমরা দেখি, আপনি ওই ইসলামী ব্যাংক দখলের চেষ্টা থেকে বলেন, আপনি আদ্দিনকে বন্ধ করে দেওয়ার চেষ্টা থেকে বলেন, তারা একটা অপরাধ হয়েছে তাদের এখানে, এটা ব্যবস্থা নেওয়া উচিত, কিন্তু বন্ধ করাটা কিন্তু আমরা সলিউশন মনে করি না। আপনি বিসিবির এখানে বলেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, প্রত্যেকটা জায়গায় প্রশাসক দিয়েছে, ওই প্রশাসকরাই আবার এখন মেয়রের জন্য হচ্ছে বা জেলা পরিষদের জন্য প্রচারণা চালাচ্ছে। তো এটা তো ক্ষমতার অপব্যবহার করতেছে। এটা থেকে শুরু করে আমরা দেখলাম এখন সর্বশেষ আজকেই যমুনা দুইটা রিপোর্ট করেছে, একটা হচ্ছে মীর শাহ আলমের বিগত এই প্রতিমন্ত্রী হওয়ার পরে এই 4 মাসে ওনার সম্পদ বেড়েছে 8 গুণ। উনি একটা জমি কিনেছে 10 বিঘার মতো প্রায়, এই জমিটার মূল্য হচ্ছে 6 কোটি টাকা এই প্রতিমন্ত্রী হওয়ার পরে এই কয়েকদিনে। তো এই জিনিসগুলো যদি হয় তাহলে কিন্তু আমরা এটা শুধু দায় একজনকে দিয়ে দিব, তাকে দিব না, এটা কিন্তু হবে না। তখনই আমরা তাকে দিব না যখন এগুলো জানার পরে তিনি ব্যবস্থা নিবেন, ওই পদ থেকে সরাবেন। এবং আরেকটা জিনিস, আজকে যমুনাতে রিপোর্ট হয়েছে আমার ইউনিয়নে, আমার আসন, আমার উপজেলা, আমার ইউনিয়নে উপজেলা বিএনপি নেতৃবৃন্দ এবং ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দর যোগ সাজসে এই যে খাল খনন কর্মসূচি, যেটা বিএনপির মেগা একটা প্রজেক্ট, সিগনেচার একটা প্রজেক্ট, সেই খাল খনন কর্মসূচি থেকে টাকা লুটপাট করা হচ্ছে। তো এই কাজগুলো দেখার পরও যদি ব্যবস্থা না নেওয়া হয়, তখন কিন্তু আমরা জনাব তারেক রহমানকে দায় মুক্তি দিব না, এর কোনো সুযোগ নেই। কিন্তু ব্যক্তি হিসেবে এখন পর্যন্ত আমরা তার প্রতি পজিটিভ। আমরা এখনই 4 মাসে বা 5 মাসে পুরো জাজমেন্টে যেতে চাই না। আমরা চাই তারা এই বিষয়গুলো যেগুলো সামনে আসছে এগুলো সংশোধন করুক, স্বজন প্রীতি থেকে বের হয়ে এসে যোগ্য মানুষদেরকে যোগ্য জায়গায় বসাক। এমন অনেক ডিসি নিয়োগ আমরা দেখলাম যেই ডিসিদের বিরুদ্ধে দুদকে রানিং মামলা চলছে, যারা অলরেডি দণ্ডপ্রাপ্ত, তারা শুধুমাত্র বিএনপির তোষামতকারী কিংবা তারা বিগত সময় বঞ্চিত ছিলই দেখে তাদেরকে আবার ডিসি সচিব বানাতে হবে, এটাই যদি হয় ক্রাইটেরিয়া, তাহলে যে মানুষটা পেশাদারিত্ব বজায় রেখে কাজ করেছে, যে সৎ ছিল, সেই মানুষটা তাহলে কেন কাজ করবে? তার কাজের মোটিভেশনটা কোথায়? সো এই বিষয়গুলো আমরা বিএনপির থেকে চাই যে তারা এগুলো সংশোধন করুক। অন্যথায় যেটা হবে সেটা হচ্ছে যে এই পথটা তাদের পূর্বের পথই হবে আবার। আচ্ছা, নির্বাচনের পরে সাধারণত একটা দল ক্ষমতায় আসলে আমাদের দেশে যে কালচারটা ছিল যে হানাহানি, দখল, চাঁদাবাজি, এটা কিন্তু খুব একটা বেশি চোখে পড়েনি, বা চাঁদাবাজির ঘটনাটাও খুব একটা সংবাদ মাধ্যমে আসেনি। এটাকে আপনি কিভাবে দেখছেন? না, এটা দুইটা বিষয় আসেনি, এটা হচ্ছে একটা মানে অসত্য কথা সাংবিধানিক ভাষায়। আর দ্বিতীয় কথা হচ্ছে যেটুকু কম এসেছে এটার কারণ হচ্ছে মিডিয়া হাউসগুলো বিএনপি দখল করছে। মানে প্রত্যেকটা মিডিয়া হাউসের হেড অফ নিউজ, হেড অফ মাল্টিমিডিয়া, এরপরে বার্তা প্রধান আর কি, কিংবা হচ্ছে দেখবেন যে যারা প্রডিউসার আছে তারা মোটামুটি হয় বিএনপির, আদারওয়াইজ মানে কিছু ব্যতিক্রম আছে, ধরেন আমরা তো আশা করি ফেস দ্য পিপল ব্যতিক্রম হবে, তো হয় তারা দিচ্ছে বিএনপির, আদারওয়াইজ যাদেরকে বসানো হচ্ছে তারা প্রফেশনাল ফিল্ড থেকে এসেছে কিন্তু বিএনপির পারপাস সার্ভ করতে হচ্ছে বা করছে। এইরকম আমরা অধিকাংশতে দেখছি, সবকিছুতে না, অধিকাংশ জায়গায় এই প্রবণতা নতুন করে শুরু হয়েছে। এই জন্য এরকম নিউজ আসলে আটকে দেওয়া হয় না, এটা যাওয়া যাবে না। আর যথেষ্ট আছে, আমি জানি না আপনি দেখেছেন কিনা, একটা গরুর হাট থেকে 1 কোটি টাকা চাঁদাবাজি করার, এই আমরা কুরবানিতে এরকম রেকর্ড দেখেছি। বাংলাদেশের যত প্রজেক্ট চলছে, আমি আপনাকে এটা এখানে বলতেছি একদম কনফিডেন্টলি, বাংলাদেশের যত প্রজেক্ট চলতেছে এখন উন্নয়নমূলক, এমন একটা প্রজেক্ট নাই যেখান থেকে হাজারে হোক, লাখে হোক, কোটিতে হোক টাকা চাঁদাবাজি করা হচ্ছে না দলীয়ভাবে। এটা আমি গ্যারান্টি দিয়ে বলতেছি, কারণ আমার নিজের ইউনিয়নে 51 লাখ টাকার একটা খাল খনন প্রজেক্টে যখন অর্ধেক টাকা লুটপাট হয়ে যায়, যেই খালটা খনন করার কথা শ্রমিকদেরকে দিয়ে, সেই খাল যখন এক্সকাভেটর দিয়ে খনন করা হয়, তখন কিন্তু এটার উদ্দেশ্য কি ছিল? যে শ্রমিকরা প্রতিনিয়ত একটা জীবিকা অর্জন হবে, তারেক রহমানের উদ্দেশ্য, পলিসি, সব সমস্যা নেই, কিন্তু মাঠ পর্যায়ে কি হচ্ছে খোঁজ নিতে হবে। সেখানে কি হয়েছে, প্রথম 2-3 দিন শ্রমিকদের দিয়ে করানো হয়েছে লোক দেখানোর জন্য, পরে ওই মেশিন দিয়ে করা হয়েছে, কারণ মেশিনের মালিক তো বিএনপির কোনো নেতা, সেখান থেকে সে আবার আরেকটা টাকা পাবে। হ্যাঁ, এটাই হয় আর কি, এটাই হয়। তো অথবা হচ্ছে যারই মেশিনটা নিক, লাভটা 50-50 ভাগ করে নেয় আর কি। তো এইভাবে খাল খননের একটা 51 লাখ টাকার প্রজেক্টে কালভার্ট 1 নাম্বার ইট দিয়ে করার কথা, কালভার্ট করতেছে 3 নাম্বার ইট দিয়ে, হাত দিয়ে ইটটাকে ভেঙে ফেলা যাচ্ছে। ভিডিও আসছে যমুনাতে, আজকে নিউজ। আচ্ছা আচ্ছা, একটু আপনার আমি শুধু লাইভটা শেষ করি। হ্যাঁ, শিওর। তো সেই জায়গা থেকে আমরা মনে করতেছি যে যদি এই জিনিসগুলোকে প্রশ্রয় দেওয়া হয় এবং যারা এগুলো করছে এটার বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে দিন শেষে আসলে বিএনপির জন্য খুবই চ্যালেঞ্জিং হয়ে যাবে আগামী সময়টা।
এই যে আপনার এলাকার কথা বললেন, আপনি তো ওখান থেকে নির্বাচন করেছিলেন, তো আপনি একজন জনপ্রতিনিধি হিসেবে যে আপনি নির্বাচন করলেন, আপনার কি এখানে এই কাজগুলো যে হচ্ছে আপনি কি বাধা দিয়েছেন? না, খুব স্বাভাবিকভাবে এটা তো যখন এই ধরনের কাজ হচ্ছে তখন আমাদেরই যারা ওইখানে নেতাকর্মী আছে, ভোটার সমর্থক আছে, তারা এটা নিয়ে প্রথম ভয়েস রেইজ করলো, এবং পরবর্তীতে বিএনপিরও যারা মানুষ আছে, অনেক এখন অধিকার সচেতন মানুষ আছে, কারণ ওই খালটা তো তাদের সব সময়ের জন্য, ওই কালভারটা তো তারা প্রতিদিন ব্যবহার করবে, তো তারাও এটা নিয়ে ভয়েস রেইজ করা শুরু করলো। আবার আরেকটা বিএনপির অংশ আছে, তাহলে বিএনপির 2-3 জন মিলে অর্ধেক টাকা লুটপাট করেছে, আবার যে অংশটা টাকাটা পায় নাই আরেক অংশ, তারা আবার এটার বিরুদ্ধে অভিযোগ, তারা যদি টাকাটা পাইতো অভিযোগ করতো না আর কি, হয়তো বা। আপনি কি তাদের সাথে যোগ দিয়েছেন? না, তাদের সাথে যোগ দেওয়ার কিছু নাই, এটা একদিক দিয়ে মানুষের জন্য ভালো হয়েছে যে তাদের পক্ষ থেকে অভিযোগটা এসেছে, এবং তারা স্টেটমেন্টও দিয়েছে যে এখানে কাজে সমস্যা হয়েছে, এবং ইউএনও যখন গিয়ে দেখেছে যে এখানে আসলে কাজে গাফিলতি হচ্ছে, মানে একটু লুটপাট হয়েছে, তখন ওই কাজ বন্ধ করে দিয়ে তদন্ত কমিটি করা হয়েছে এবং পুনরায় কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। তার মানে বুঝেন কিছু একটা তো হয়েছিল। তো যখন স্থানীয় পর্যায়ের এই খাল খননের মতো তারেক রহমানের, মেজর জিয়াউর রহমান যেগুলো সিগনিফিকেন্ট কর্মসূচি, সেখানেও দুর্নীতির মানে কালো ছায়া পড়া শুরু করেছে, তখন আসলে আমরা সন্দিহান যে আগামী সময়টুকু কতটুকু সমালোচনার বাইরে থেকে বিএনপি তাদের ক্ষমতায় থাকতে পারবে। স্যার, আপনাকে প্রায় বলতে শোনা যেত নির্বাচনের আগে আপনি অভিযোগ করতেন যে একটি মহল নির্বাচন করতে দিতে চাচ্ছে না, কুক্ষিগত করতে চাচ্ছে। এই যে একটি মহল বলতে আপনি কাদেরকে বুঝিয়েছেন, বা এই যে আপনি কথাটা বললেন, এটার পেছনে কি কোনো নির্দিষ্ট প্রমাণ বা কারণ ছিল? এটা ব্যাপারটা কিরকম করেছিল, এটা একটু আলাদা পার্সপেক্টিভ থেকে বলা ছিল। নির্বাচনের ঠিক আগে আগে যেটা হচ্ছিল যে প্রশাসনকে বিএনপির জায়গা থেকে, মানে বিএনপি যেহেতু বড় একটি রাজনৈতিক দল, প্রশাসনের কিছু কিছু মানুষ যারা ধরেন সিভিল সার্ভিস অ্যাডমিন ক্যাডার থেকে আছে, পুলিশ ক্যাডার থেকে, তারা মনে করতো যে বিএনপি তো ক্ষমতা আসবে, তো তারা কিছুটা বিএনপির দিকে বায়াসড হয়ে গিয়েছিল, মানে তাদের কথায়, আচরণে, সিদ্ধান্তে এই বিষয়গুলো আসছিল। তো এবং তারা এটা হয়তো ওই উদ্দেশ্যে সার্ভ করছিল, যেটা করলে যখন সরকার আসবে তাদের প্রমোশন, পোস্টিং এগুলো ভালো হবে। তো সেই জায়গা থেকে আমরা এই কথাটা বলছিলাম যে লেভেল প্লেইং যে ফিল্ডটা, এটা আসলে নষ্ট করছে প্রশাসনের বিভিন্ন জায়গায়, মাঠ পর্যায়ে। কিন্তু আমরা এটাও আশা করছিলাম যে আশা করি তারা তাদের প্রফেশনালিজমের পরিচয় দিবে, কারণ দিন শেষে আওয়ামী লীগের সময় যারা দেশকে, মানুষকে সার্ভ না করে দলকে সার্ভ করেছে, তাদের কিন্তু এখন কি পরিণতি, এই দৃষ্টান্তটা সামনেই আছে। সো এটা দেখে আমাদের এখন সিভিল সার্ভিসে, পুলিশে থেকে শুরু করে সব জায়গায় যারা আছে, তাদের এটা শিক্ষা নেওয়া উচিত যে দিন শেষে কোনো একটা দল স্থায়ী নাও হতে পারে, কিন্তু রাষ্ট্র, মানুষ, তারা কিন্তু স্থায়ী। এবং আমি যদি প্রফেশনাল থাকি, হয়তো আমাকে মাঝে মাঝে বঞ্চিত করা হবে, আমাকে প্রাপ্য জায়গাটা আমার দেয়া হবে না, কিন্তু এটা সব সময়ের জন্য না। আমরা এটা বিশ্বাস করি যে আমরা ওই সিস্টেমের দিকে যাচ্ছি যেখানে যোগ্য মানুষরা যোগ্য জায়গায় স্থান পাবে। আওয়ামী লীগের যে 17 বছর, এখানে আমরা দেখেছিলাম যে একটা কালচার গড়ে উঠেছিল। কালচারটা ছিল এরকম যে তোষামোদী, তো সেটা কিন্তু কালচার লঙ্ঘন, এই তোষামোদীর ব্যাপারটা বেশ ছিল। যে তোষামোদীর ক্ষেত্র থেকে যদি ধরি, মিডিয়ার বিভিন্ন তারকারাও এটার সাথে জড়িয়েছিলেন। আবার একটা অংশ দেখুন সার্ভিস, যে মিডিয়ার যে তারকাগুলো এই তোষামোদীতে জড়ানো ছিল, তাদের মধ্য থেকেও কেউ কেউ কিন্তু জুলাই অভ্যুত্থানের সময়, মানে এই আন্দোলনে, এই অভ্যুত্থানটাতে আপনাদের পাশে এসে দাঁড়িয়েছিল। সেই যে তারা পাশে এসে দাঁড়ালো, এই পাশে এসে দাঁড়ানোর পরে আপনারা আসলে তাদেরকে, আপনি বলেন, মানে আপনাদের দল এনসিপি বলেন বা অন্তর্বর্তী সরকার আসলে কিভাবে মূল্যায়ন করলেন? আমি যদি একটু মাঝখানে বলি, একটা এক্সাম্পল দিই আপনাকে। এই যে মোশাররফ করিম ইন্ডিয়াতে গেছে, সেখানে সে আওয়ামী লীগের হাতে নির্যাতিত হয়েছে, দেখেছেন? তাহলে ভবিষ্যতে কি কোনো তারকা বা সাধারণ মানুষজন কিভাবে হবে, ভবিষ্যৎটা ভেবে দেখেছেন? এর প্রতিফলনটা কিভাবে হবে? আমরা আমাদের সেই মিডিয়া অঙ্গন থেকে শুরু করে যারা আমাদের কালচারাল জায়গাটাতে আমাদের এরকম মানুষরা আছেন যারা কাজ করছেন, তাদেরকে আমরা ধন্যবাদ জানাতে চাই এই কারণে যে এরকম একটা গণ অভ্যুত্থানের মতো জায়গায় যখন দিনের পর দিনে শত শত মানুষকে হত্যা করা হচ্ছে, তখন তারা ওইটুকু থ্রেট এসবের কথা চিন্তা না করে, পরবর্তীতে কি হবে আমি যদি রাজপথে নামি, এটা চিন্তা না করে তারা ওই সাহসটুকু নিয়ে রাজপথে নেমেছিল। এবং এটার জন্য তাদের প্রতি আমাদের ওই সম্মান, শ্রদ্ধা সারা জীবনই থাকবে। এবং তাদের আসলে, তারা তো কোনো কিছু পাওয়ার আশায় নামে নাই, তারা বিবেক বোধের তাড়নায় নেমেছিল। এবং তারা ওই যে আত্মতৃপ্তি একটা, যে অন্যায়ের প্রতিবাদে তারা নেমেছিল, এটাই আসলে সবচেয়ে বড় প্রাপ্তি। এটা প্রত্যেক ব্যক্তির ক্ষেত্রে, কেউ কাউকে যে কিছু দিতে পারে বা এটা ব্যাপারটা আসলে এরকম না। কিন্তু আপনি দেখবেন যে এখন ওই মানুষদের প্রতি মানুষের যে অনারের জায়গাটা, এটা কিন্তু আছে। এবং মোশাররফ করিম এর যখন আমরা হেনস্থার খবরটা শুনেছি, আপনি দেখবেন এনসিপির অফিসিয়াল পেজ থেকে শুরু করে এনসিপির যারা আছে নেতৃবৃন্দ, প্রত্যেকে এটার এগেইনস্ট একদম সরব ছিল, প্রতিবাদ করেছিল। এবং সেই আমাদের জুলাইয়ের সহযোদ্ধা
তার পক্ষে আমাদের অবস্থানটা ছিল। শুধু তিনি নন, আরো যাদেরকে আমরা এই যে বাঁধন আপা থেকে শুরু করে আরো আমরা যাদেরকে রাজপথে দেখেছি, কাফি বলেন কিংবা ওই যে সালমান মুক্তাদিরকে আমরা দেখেছিলাম, আরো এরকম অনেকজনকে আমরা যাদেরকে হয়তো আমি এখনই সবার নাম বলতে পারছি না, রাজপথে দেখেছি। আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা থাকবে এবং তারা এটা আসলে দেশের জন্য করেছে। সো আমরা মনে করি যে তাদের ওই যে সম্মানটা, এটা আমাদের সবসময় নিশ্চিত করা উচিত। একই সাথে যারা এই জুলাইয়ের পূর্ব